সবাইকে স্বাগত নতুন একটি লাইভ ক্লাসে। আমরা আজকে থেকে নতুন একটি চ্যাপ্টার শুরু করছি, সেটা ভারতের নদ নদী। এর আগের চ্যাপ্টার আমরা পড়ে এসেছি ভারতের জলবায়ু, তো সে সম্পর্কে আমরা 3টে ক্লাস করেছিলাম। ভারতের নদ নদী আজকে থেকে শুরু, এটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে রয়েছে, আর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সামনেই আগস্ট মাসে, তো সেই জন্য এই চ্যাপ্টারটা ইনক্লুড করলাম এবং চেষ্টা করবো এই চ্যাপ্টারটা সেকেন্ড সামেটিভ শুরুর আগে যতটা সম্ভব শেষ করে দেওয়ার। তাহলে আজকে আমরা মূলত পড়ব ভারতের নদ নদী। এখানে অনেকগুলো বিষয় আমাদের পড়ার রয়েছে, তো আজকের ক্লাসে আমি চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার। তবে ক্লাসটা মূলত আমরা করব যাতে তোমরা বুঝতে পারো, মানে ডিটেল ক্লাস থাকবে। শুধুমাত্র সিলেবাস শেষ করার জন্য তাড়াহুড়ো করে ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো এমন নয়, আমরা ডিটেল ক্লাস শুরু করব। তো আমি ক্লাসটা শুরু করছি, এরপর যদি কেউ জয়েন হও তখন অবশ্যই কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেই তোমার যা কনফিউশন থাকবে সেটা আজকে ক্লাসেই কনফিউশনটা আমি সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা পড়ছি ভারতের নদ নদী। দেখো, আমরা ভারতের নদ নদীকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আরেকটি দক্ষিণ ভারতের নদ নদী। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে উত্তর ভারতের নদ নদী, আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। আচ্ছা, এখানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদী আমি যেগুলো পড়াবো সেগুলো সবগুলো নদ নদী থাকবে, ব্যাপারটা এমন নয়। আমরা উত্তর ভারতের প্রধান নদ নদী পড়বো, দক্ষিণ ভারতের প্রধান নদ নদী পড়বো। তো এগুলো পড়ার পরও তারপরে যদি এক্সট্রা কোনো নদীর সম্পর্কে তোমাদের আগ্রহ থাকে আমাকে কমেন্ট করবে, তার সম্পর্কে আমি ডেডিকেটেড কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। তাহলে প্রথমে ছোট্ট কয়েকটি ব্যাপার আমি বলে নিই। এখানে দেখো, উত্তর ভারতের নদ নদী মূল 3টে বা 2টো বৈশিষ্ট্য কি কি। মূলত উত্তর ভারতের নদ নদীর প্রধান যে 3টি নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, তারা কিন্তু সবাই হিমালয়ে বরফ গলা জলে পুষ্ট এবং তার ফলে এরা চিরপ্রবাহী বলতে সারা বছর জল থাকে, সারা বছর প্রবাহিত হয়। আর দক্ষিণ ভারতের যে প্রধান নদ নদী আমি যদি বলি কাবেরী, গোদাবরী, মহানদী, তাহলে এরা কিন্তু বৃষ্টির জলে পুষ্ট, ফলে অনিত্যবহ। এটা উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। যেহেতু বৃষ্টির জলে পুষ্ট, এখানে বরফ গলা জল নেই, কারণ মালভূমির উচ্চতা বেশি নয়, কম উচ্চতা থাকার কারণে এখানে এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট নয়, বৃষ্টির জলে পুষ্ট হয়েছে। তার ফলে দক্ষিণ ভারতের নদ নদী প্রায় সবাই অনিত্যবহ। তো এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, আমরা বলে দিলাম। এরপরে আমরা নদ নদীর, উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য যখন পড়ব তখন এই সম্পর্কে আরও ডিটেলস জানব। তো এবার আমরা দেখে নেব যে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী কী কী। দেখো, উত্তর ভারতের যে নদ নদী তার মধ্যে প্রধান নদী হচ্ছে গঙ্গা। তো গঙ্গা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে আমি সংক্ষেপে একটু বলে দিই, আগে তোমরা একটু দেখে নাও। গঙ্গার উৎপত্তি এইরকম একটি জায়গা থেকে, যেটা আমাদের ভারতের উত্তর দিকে অবস্থিত, গঙ্গোত্রীর গোমুখ গুহা। এখানে তোমাদের সুবিধার জন্য আমি উল্লেখ করে দিয়েছি বা লিখে দিয়েছি, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। যাই হোক, তাহলে গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। আর মোহনা কোথায়? দেখো, এদিক দিয়ে প্রবাহিত হবার পর মোহনা হচ্ছে এখানে বঙ্গোপসাগর। মোট দৈর্ঘ্য 2500 কিমি। এটি ভারতের দীর্ঘতম নদী বা ভারতের প্রধানতম নদী। এগুলো আমি সারসংক্ষেপ বলছি, এরপর কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, এর মূল গতি কিন্তু 3টি: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত, আর রাজমহল থেকে মোহনা পর্যন্ত হচ্ছে নিম্নগতি। আমি জাস্ট আগে সারসংক্ষেপটা একটু বলে দিচ্ছি, এরপর আমরা গঙ্গা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখানে সিন্ধু চলে এসছে, আমি আগে গঙ্গা সম্পর্কে ডিটেলস আলোচনাটা করে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে গঙ্গা,
মোট দৈর্ঘ্য 2500 কিমি। কোত্থেকে উৎপত্তি লাভ করেছে? এরকম একটি জায়গা থেকে, গঙ্গোত্রী গোমুখ, সেটা আমি আগেই বলে দিলাম। মোট দৈর্ঘ্য 2500 কিমি, ভারতের দীর্ঘতম নদী, উৎস উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগৃহ থেকে বা গুহা থেকে। তাহলে এটা কোথায়? উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়টা কি তোমরা ভারতের ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছো। তাহলে এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এরকম একটি জায়গায়। তাহলে এখান থেকে উৎপত্তি লাভ করেছে মোহনা বঙ্গোপসাগর। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আসার পর আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এইখানে এসে পশ্চিমবঙ্গের আগেই এখান থেকে দুভাগ ভাগ হয়ে গেছে। একটি ভাগ বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে, আরেকটি ভাগ কিন্তু এখান থেকে এসে বঙ্গোপসাগরে পড়েছে। এই সম্পর্কে ডিটেল জানছি আমরা। তাহলে 3 ভাগে ভাগ করছি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, আগে আলোচনা করেছি। এই সম্পর্কে আর এখানে সময় নষ্ট করছি না। আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো এখানে উচ্চগতি সম্পর্কে আমি ডিটেলস তোমাদেরকে বলি। তাহলে গঙ্গার উচ্চগতি, এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এটা হচ্ছে গঙ্গা উচ্চগতি। তাহলে এটাও তোমরা স্ক্রিনশট রাখতে পারো। এবার এর গতিপথের রূপ কেমন? পাহাড়ি এলাকা, তীব্র স্রোত নিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। তোমরা এই পাশের যে ডায়াগ্রামটা রয়েছে এটা থেকে আরও ভালো বুঝবে গঙ্গা কিভাবে তৈরি হলো। তাহলে সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো প্রথম যেখান থেকে উৎপত্তি লাভ করেছে তখন কিন্তু সেই জায়গার নাম ভাগীরথী। তাহলে ভাগীরথী উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হওয়ার পর কিন্তু এসে দেখো এখান থেকে মন্দাকিনী এসে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে প্রথম গঙ্গা যখন উৎপত্তি লাভ করলো ওই গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে, তখন তার নাম ভাগীরথী। তারপর ভাগীরথী প্রবাহিত হলো, প্রবাহ পথে এসে মন্দাকিনী এর সঙ্গে যুক্ত হলো। তারপর মন্দাকিনী যখন প্রবাহিত হলো, দেখো এখানে এই জায়গাটার নাম দেবপ্রয়াগ। দেবপ্রয়াগের কাছে এসে অলকানন্দার সঙ্গে মিলিত হলো। তারপর থেকে কিন্তু নাম হলো গঙ্গা এবং গঙ্গা রূপে সে প্রবাহিত হতে শুরু করলো। তাহলে উৎপত্তি স্থলে কিন্তু গঙ্গার নাম গঙ্গা নয়, গঙ্গার নাম ভাগীরথী। তারপর ভাগীরথী মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে প্রবাহিত হয় এবং দেবপ্রয়াগের কাছে এসে অলকানন্দের সঙ্গে মিলিত হবার পর থেকে নাম হয়ে যায় গঙ্গা। তাহলে এটা উচ্চগতি গঙ্গার প্রধান বৈশিষ্ট্য। উচ্চগতি কোন পর্যন্ত? হরিদ্বার পর্যন্ত। হরিদ্বার এখানে দেওয়া আছে, এখানকার প্রধান শহর হরিদ্বার, দেহরাদুন, এগুলো হচ্ছে গঙ্গার উচ্চগতির অন্যতম প্রধান শহর। তাহলে এটা উচ্চগতি কি কোন পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? আশা করছি অসুবিধা হবে না। এবার আমরা পরের গতিতে চলে যাই, মধ্যগতি। তাহলে মধ্যগতি কতটা? হরিদ্বার থেকে, দেখো হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান বা রাজমহল পাহাড়, আমি বলেছিলাম, আমি আরেকবার ওটা তোমাদের ব্যাখ্যা করে দেবো যখন মেন স্লাইডে যাব। তাহলে আপাতত এইটুকু মনে রাখো, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি। আর এই গতি সমভূমির উপর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত, দৈর্ঘ্য প্রায় 1200 কিমি। এর প্রধান যে উপনদী এখানে আমি লিখে দিয়েছি, দেখো এখানে গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোশি, যমুনা, সোন। তোমরা যদি দেখো আবার ডান তীরের নদী, বাম তীরের নদী এখানেও আমি লিখে দিয়েছি। এবার একটা জিনিস মনে রাখবে, কখনো কখনো পরীক্ষায় আসে যে গঙ্গার ডান তীরের একটি উপনদী হলো ড্যাশ, তাহলে তোমরা অন্তত মূল নদীগুলো নাম মনে রাখো, আর বাম তীরের মূল নদীগুলোর নাম মনে রাখো। প্রধান শহর কি কি রয়েছে মধ্যগতিতে? এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা। আরেকটি কথা বলি, দেখো গঙ্গার যত উপনদী আছে তার মধ্যে সব থেকে যদি ইম্পর্টেন্ট উপনদী বলো তাহলে সেটা হচ্ছে ঘরঘরা। এর প্রশ্ন হচ্ছে ঘরঘরা কেন ইম্পর্টেন্ট? কারণ গঙ্গায় যতগুলো উপনদী জল সাপ্লাই করে, মানে জলের যোগান দেয়, তার মধ্যে ঘরঘরা সব থেকে বেশি জল গঙ্গাকে দিয়ে থাকে। তাই গঙ্গার অন্যতম প্রধান একটি উপনদীর নাম হচ্ছে ঘরঘরা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গঙ্গার প্রধান উপনদীগুলোর মধ্যে সব থেকে বেশি জলের যোগান কে দেয়? তাহলে তখন উত্তর হবে ঘরঘরা। তাহলে এটাও তোমরা জেনে গেলে। তাহলে মধ্যগতি সম্পর্কে টোটাল ডিটেলস কিন্তু আমি তোমাদের অনেকটা দিয়ে দিলাম। আশা করছি এটাও বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা চলে যাই পরের স্লাইডে বা পরের গতিতে। আচ্ছা, এবার আমরা পড়ব নিম্নগতি।
আর নিম্নগতি দেখো এখানে লেখাই আছে ধুলিয়ান বা রাজমহল, ওই হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত ছিল মধ্যগতি, রাজমহলের পর থেকে শুরু হয়ে গেল নিম্নগতি। নিম্নগতি এই রাজমহল পাহাড় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে গঙ্গার নিম্নগতি। এবার নিম্নগতিতে এসে গঙ্গা কিন্তু প্রধান দুটি শাখায় ভাগ হয়ে গেছে। আমি প্রথম যখন স্লাইডটা পড়াই তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি এরপর আর একবার দেখিয়ে দেবো যাতে তোমাদের মনে থাকে, আগে তোমরা এটা দেখে নাও। তাহলে গতিপথের কী রূপ, এটি ধুলিয়ানের কাছে দুটি প্রধান শাখায় ভাগ হয়ে গেছে। দেখো একটি শাখা পদ্মা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরকম জায়গা থেকে, অপর শাখাটি কিন্তু পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নাম নিয়ে পরে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে ধুলিয়ানের কাছে এসে কিন্তু গঙ্গা দুভাগে ভাগ হয়ে গেছে। এর প্রধান বিশেষত্ব কি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে, আর সুন্দরবন যেটি বৃহত্তম এখনো অ্যাক্টিভ সক্রিয় বদ্বীপ বলতে পারো, আর এই অঞ্চলের প্রধান শহরের নাম কলকাতা। তাহলে এটা হচ্ছে গঙ্গার তিনটি মূল গতিপথ আমরা পড়ে নিলাম। তো আশা করছি এই তিনটি গতিপথ তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, তোমরা বুঝে গেছো। এবার এখানে আমি আর একবার পুরোটা সামারি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো পুরো অংশটা কোথায় গিয়ে আছে। এটা আমি আর নতুন করে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। এবার আমি বলছিলাম যে মূল স্লাইড আর একবার আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো, চলো সেটা আমি একবার ব্যাখ্যা করে দিই। আচ্ছা, এই বলছিলাম এটা দেখো, গঙ্গা এই যে উৎপত্তিস্থল, এই জায়গাটার নাম কি বলেছিলাম, গঙ্গোত্রী, গোমুখ গুহা। সেখান থেকে প্রথমে এসছে উচ্চগতি। উচ্চগতি দেখো আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম কোন পর্যন্ত, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত। তাহলে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি, তারপর হরিদ্বার থেকে এই মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত বা রাজমহল পাহাড় পর্যন্ত এটা হচ্ছে মধ্যগতি। আর মধ্যগতিতে দেখো দুভাগে ভাগ হয়ে গেছে, একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, অপর ভাগটি ভাগীরথী হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানে বঙ্গোপসাগরে এসে পড়েছে। আমি যেটা আগের স্লাইডে তোমাদেরকে বারবার বলেছিলাম। এবার এইটা তোমরা সব থেকে ভালোভাবে মনে রাখতে পারবে যদি এই ম্যাপের মধ্যে একবার তোমরা এটাকে ডায়াগ্রামটাকে এঁকে নাও, তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে রাখবে। তোমরা কি করবে, এরকম একটি ডায়াগ্রাম আঁকবে, একে এখানে পয়েন্ট করবে, করে এটা লিখে নেবে যে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। তারপর এই জায়গাটা, এই অংশটা লিখে দেবে, এটা লিখবে উচ্চগতি কোন পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত। আগের স্লাইডে আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে লিখে নেবে হরিদ্বার, তারপর এখান থেকে এই জায়গাটা পয়েন্ট করে আবার লিখে নেবে, এইটার নাম হচ্ছে রাজমহল পাহাড় বা ধুলিয়ান। তাহলে আমরা এখানে বলতে পারবো যে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত এটি উচ্চগতি, এটি মধ্যগতি, আর এটি নিম্নগতি। এবার দেখো রাজমহল পাহাড়ের কাছে এসে এ কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে, একটা পদ্মা নাম নিয়ে চলে গেছে বাংলাদেশে, এরপরে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে, সেটা আমি ব্রহ্মপুত্র নদী পড়ানোর সময় বলবো। আর আরেকটি ভাগ দক্ষিণ দিকে এসে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এটা হচ্ছে গঙ্গার টোটাল গতিপথ, এবং গতিপথে কোন কোন শহর আছে, কোন কোন প্রধান উপনদী আছে, সেগুলো কিন্তু আগের স্লাইডে আমি ব্যাখ্যা করে দিয়েছি। আশা করছি গঙ্গা থেকে যা প্রশ্ন আসুক তোমাদের কিন্তু এরপর আর বুঝতে বিশেষ কোনো অসুবিধা থাকবে না। যদি অসুবিধা থাকে তোমরা বলবে, আমি তার উপর আলাদা ক্লাস নিয়ে নেব। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদী। আমরা সিন্ধু নদী পড়বো, এর জন্য স্পেশালি আমি আলাদা শুধু সিন্ধুর উপর বেস করে একটা স্লাইড বানিয়েছি, আমরা সেটা থেকে পড়বো। তারপর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে আমরা যাব। তো চলো আগে সিন্ধুর গতিপথ আমরা পড়ে নিই। দেখো উত্তর, আচ্ছা আমরা সুবিধার্থে সিন্ধু বা ব্রহ্মপুত্রটা আগে পড়ে নিতে পারি। তো যাই হোক একটা পড়লেই হলো, আমাদেরকে যেহেতু দুটোই পড়তে হবে, সিন্ধুই পড়ে নিচ্ছি। তাহলে সিন্ধু নদীর অবস্থানটা আগে দেখিয়ে দিই। দেখো সিন্ধু নদী এরকম একটি জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, ভারতের মধ্য দিকে এখানে নাঙ্গা পর্বত আছে, এই নাঙ্গা পর্বতের পাশ দিয়ে দক্ষিণ দিকে এরপর কিন্তু পাকিস্তানে প্রবেশ করেছে, তারপর পাকিস্তানের মধ্যে দিয়ে করাচির কাছে এখান নিয়ে এই অংশে আরব সাগরে এসে মিশেছে। এটা হচ্ছে সিন্ধুর মোহনা। তাহলে এটা হচ্ছে ভারতের মূল মানচিত্রে আমরা সিন্ধুকে দেখালাম, তাহলে যাতে তোমাদের দেখতে
বা মনে রাখতে সুবিধা হয় যে সিন্ধুর অ্যাকচুয়ালি গতিপথটা কোন দিক দিয়ে গেছে। এবার আমরা সিন্ধু সম্পর্কে ডিটেলস জানবো। তো তোমরা এই ম্যাপটা মনে রাখার চেষ্টা করো, এখান থেকে এই পর্যন্ত কি কি আছে, তাহলে কিন্তু এই পরের অংশটা বুঝতে আরও সুবিধা হবে। চলো পরের স্লাইডটা দেখে নিই। তাহলে দেখো সিন্ধু নদের পর তিব্বতে জন্ম, আমি একটু আগেই বললাম। তিব্বতের কোন অংশ থেকে জন্ম? এইরকম একটি জায়গা থেকে। তাহলে উৎসের নাম কি? এখানে দেখো লিখে দিয়েছে, তিব্বতের মানস সরোবরের কাছে যে কৈলাস পর্বতের সিন কাবাব, এটা খুব ইম্পর্টেন্ট। সিন কাবাব হিমবাহ থেকে উৎপত্তি ঘটেছে। তাহলে মনে রাখবে এই জায়গাটার নাম সিন কাবাব, এবং এটি একটি হিমবাহ, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে গতিপথ কি? উৎপত্তিস্থল থেকে উত্তর পশ্চিম, দেখো প্রথম উত্তর পশ্চিম দিকে গেছে, যাওয়ার পর ভারতের দিকে অগ্রসর হয়েছে। তাই প্রথমে তিব্বতে ছিল, তারপর সেটি ভারতের মধ্যে প্রবেশ করেছে উৎপত্তি স্থলে। এরপরে কি করেছে দেখো, সিন্ধু উৎপত্তিস্থলে যাওয়ার পর এই যে ভারতের মধ্যে যখন প্রবেশ করেছে, করার পর দেখো ভারতের মধ্যে দিয়ে অনেকটা অংশ প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে এই জায়গায় একটি মানে পর্বত রয়েছে যেটার নাম নাঙ্গা। সেই নাঙ্গা পর্বত থেকে হঠাৎ করে বাঁক নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে। তাহলে এর প্রধান উপনদী এইগুলো: শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা বা ঝেলাম, চেনাব, রাভি, এইগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে সিন্ধুর প্রধান উপনদী এগুলো আমাদের ভারত, এই উপনদীগুলো ভারতবর্ষের উৎপত্তিস্থল, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে এরা মূলত যায়। এবার ভারতের প্রবেশ দেখো, আমি একটু আগেই বললাম যে লাদাখের পাশ দিয়ে পর্বতশ্রেণী অতিক্রম করে জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতের এর দৈর্ঘ্য 709 কিলোমিটার। কার দৈর্ঘ্য? সিন্ধুর দৈর্ঘ্য। সিন্ধু মোট ভারতের মধ্যে 709 কিমি প্রবাহিত হওয়ার পর তারপর কিন্তু পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে। তাহলে ভারতবর্ষের সিন্ধুর প্রবাহ পথ 709 কিমি, এটা মনে রাখবে। আর এখান থেকে মনে রাখার যে মূল বিষয় সেটা হচ্ছে এর উপনদীগুলো কি কি। তাহলে এটাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটাও তোমাদের পড়াশোনায় এরপরে কাজে লাগবে। আচ্ছা, এরপর আমরা দেখব সিন্ধু পাকিস্তানে প্রবেশ করেছে এবং সিন্ধুর মোহনা কোথায়। এটা এক্সট্রা পয়েন্ট, মনে রাখবে এটা কিন্তু এক্সট্রা পয়েন্ট, কারণ পাকিস্তানের মধ্যে সিন্ধু কোথা দিয়ে কোথায় গেছে সেটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কম। তবে ভবিষ্যতে যদি কখনো কাজে লাগে তার কথা ভেবে আমি একটু বলে দিচ্ছি। আমি একটু আগেই বলেছিলাম যে এরকম একটি পর্বত রয়েছে নাঙ্গা, সেই নাঙ্গা পর্বতের পাশ দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু পাকিস্তানে প্রবেশ করেছে। এইটা বলেই দিয়েছে, দেখো নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণমুখী বাঁক নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর পাকিস্তানের সমভূমির উপর দিয়ে সোজা দক্ষিণ পশ্চিম দিকে দীর্ঘ পথ অতিক্রম করেছে। দেখো এটা এখান থেকে পুরো পাকিস্তানের সমভূমির মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করেছে এবং শেষে গিয়ে করাচির কাছে এখানে আসার পর এখানে আরব সাগরে মিশেছে। এই যে করাচি দক্ষিণ পূর্ব দিক দিয়ে গিয়ে আরব সাগরে পতন ঘটেছে। তাহলে আমরা বলতে পারি সিন্ধুর যে মোহনা সেটা কিন্তু আরব সাগর। তাহলে আশা করছি এই অংশটা তোমরা বুঝে গেছো, এটাও অসুবিধা নেই। তাহলে আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, পরের স্লাইডে আমরা ব্রহ্মপুত্র পড়ব। তো ব্রহ্মপুত্রর অবস্থানটাকে আমি বলে দিই তোমাদের, ব্রহ্মপুত্র তাহলে সুবিধা হবে কোন জায়গাটা, সিন্ধুর মতোই। তাহলে ব্রহ্মপুত্র দেখো উৎপত্তিস্থলে এরকম একটি জায়গা থেকে হয়ে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হবার পর এখানে নামচা বারোয়ার কাছে এসে কিন্তু হঠাৎ করে দক্ষিণ দিকে বাঁক নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। তাহলে আগে ভারতবর্ষের মানচিত্রে কোথায় ব্রহ্মপুত্র অবস্থিত তার একটি ব্রড আইডিয়া বা ধারণা তোমরা আগে নিয়ে রাখো, তারপর এই সম্পর্কে আমরা ডিটেলস পড়ছি। তাহলে আমি আরেকবার বলছি, দেখো এরকম একটি জায়গা তিব্বতের, এখান থেকে উৎপত্তি লাভ করছে ব্রহ্মপুত্র। উৎপত্তি লাভ করার পর সেটা কিন্তু পরে এইরকম একটি জায়গা এখানে রয়েছে নামচা বারোয়া, তার পাশ দিয়ে হঠাৎ করে দক্ষিণ দিকে বাঁক নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। আর যেই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের উত্তর দিকে অবস্থিত, যেটা তিব্বতের মানস সরোবরের কাছে চেমাইংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি লাভ করেছে। সেটা তোমরা জানবে, আমি পরের স্লাইডে তোমাদের ডিটেলস লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। তারপর দেখো এই দিক দিয়ে ভারতবর্ষে প্রবেশ করার পর এই দিক দিয়ে আসার পর এই পর্যন্ত কিন্তু ভারতের মধ্য দিয়েই ব্রহ্মপুত্র এখান থেকে এই পর্যন্ত প্রবাহিত হয়েছে। তারপর এটা বাংলাদেশে প্রবেশ করেছে, করার পর এই যে গঙ্গার যে একটি অংশ পদ্মা হিসাবে বাংলাদেশে প্রবেশ করেছিল সেই পদ্মার সঙ্গে এখানে মিশে গেছে ব্রহ্মপুত্র। মেশার পর
পরে দক্ষিণ দিকে উভয় নদী প্রবাহিত হয়ে এখানে বঙ্গোপসাগরে মিশেছে। অর্থাৎ গঙ্গার শাখা পদ্মা, তার সঙ্গে ব্রহ্মপুত্র মিশে শেষে গিয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। বঙ্গোপসাগর হচ্ছে ব্রহ্মপুত্রের মোহনা। আর উৎপত্তি কোথায়? তিব্বত, তিব্বতের চেমাংদুং হিমবাহ। তাহলে এটা হচ্ছে ব্রড ধারণা। এবার আমরা পড়ব ডিটেলস, যে ব্রহ্মপুত্র কোথায় কি আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম যে এরকম একটি জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। জায়গাটির নাম কি? এই জায়গাটির নাম এই যে তিব্বতের, আমি তো বলেই দিলাম একটু আগে যে তিব্বতের কাছে অবস্থিত মানস সরোবর এবং তার পাশে যে চেমাংদুং হিমবাহ, সেই জায়গাটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে উৎপত্তি লাভ করে দীর্ঘ সময় ধরে কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়ে নামচা বারোয়ার কাছে এসে দক্ষিণ দিকে এসে তবে ভারতে প্রবেশ করেছে। উৎস থেকে পূর্ব দিকে 1200 কিমি প্রবাহিত হয়েছে। দেখো এই যে দীর্ঘ পথ, এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য কিন্তু 1200 কিমি। কার দৈর্ঘ্য? ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য। এবং তিব্বতে এটি সাংপো নামে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে তিব্বতে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? তখন কিন্তু সাংপো নামে পরিচিত, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে কি? এই অঞ্চলের নদী একটি শান্ত দীর্ঘ গতিপথ ধরে হিমালয়ের সমান্তরালে অগ্রসর হয়েছে। হিমালয়ের সমান্তরালে অগ্রসর হয়েছে কারণ এই অংশে কিন্তু হিমালয় অবস্থিত, এরকম জায়গায় হিমালয় রয়েছে। আর হিমালয়ের পাশ দিয়ে সমান্তরালভাবে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র। কত কিলোমিটার? 1200 কিলোমিটার। তো পরের স্লাইডটা আমরা দেখে নিই। আচ্ছা, ব্রহ্মপুত্র এবার অরুণাচল, আমি বললাম যে এই যে দেখো 1200 কিলোমিটার এই পর্যন্ত প্রবাহিত হবার পর এই জায়গায় দেখো নামচা বারোয়া নামক একটি পর্বত রয়েছে। এই নামচা বারোয়া পর্বতের কাছে বা পর্বতশৃঙ্গের কাছে হঠাৎ করে দক্ষিণ দিকে বাঁক নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। তাহলে ভারতবর্ষে প্রবেশ করার আগে পর্যন্ত কিন্তু 1200 কিমি পথ অলরেডি অতিক্রম করে ফেলেছে তিব্বতের মধ্যে দিয়ে। তারপর কিন্তু এখান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে দেখো এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া ব্রহ্মপুত্র। তাহলে ভারতবর্ষে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার সময় নাম কি হয়েছে? দিহং। এখানে দেখো সুন্দর একটা তথ্য তোমাদের দেওয়া আছে যে দিহং প্লাস দিবং প্লাস লোহিত, এরা সবাই মিলে তৈরি করেছে ব্রহ্মপুত্র। এই তিনটি নদী মিলনের পরেই মূল ব্রহ্মপুত্র নাম ধারণ করে। তাহলে এটাও তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর দেখো আসাম উপত্যকা ভারতে প্রবেশ করার পর কি হলো? যখন ভারতবর্ষে প্রবেশ করেছে তারপর থেকে কিন্তু সিন্ধু কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম। তবু এখানে তার মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমি সেটা বলে দিই। সিন্ধু যখন ভারতবর্ষে প্রবেশ করেছে আসামের মধ্যে, সেখানে কিন্তু মাজুলি দ্বীপ তৈরি করেছে। এই মাজুলি দ্বীপ হচ্ছে নদী গর্ভের মধ্যে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি দ্বীপ, যেটা নদী গর্ভের মধ্যে তৈরি হয়েছে। আসামের জোরহাটের কাছে নদীর বুকেই গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। তাহলে পৃথিবীর অন্যতম বৃহত্তম নদী দ্বীপ যদি নাম আসে যেটি ব্রহ্মপুত্রের মধ্যে অবস্থিত, তার নাম কি? তাহলে অবশ্যই এই নামটি মনে রাখবে, মাজুলি। আর আসাম প্রবাহের প্রধান বৈশিষ্ট্য কি? এই তিনটি নদী মিলনের পর, কোন তিনটি নদী? আমি যে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, এই তিনটি নদী মিলনের পর অর্থাৎ দিহং, দিবং এবং লোহিত, এই তিনটি নদী যখন মিলিত হয়েছে, তারপর যে তিনটি নদী মিলনের পর আসামের উপর দিয়ে এটি পশ্চিমমুখী হয়ে প্রবাহিত হয় এবং ভারতের মোট দৈর্ঘ্য 885 কিমি। আচ্ছা, সিন্ধু তাহলে তিব্বতের মধ্যে ব্রহ্মপুত্র তিব্বতের মধ্যে কত কিমি প্রবাহিত হয়েছিল? 1200 কিমি, এটা কিন্তু মনে রাখবে। আর আমাদের ভারতের মধ্যে কত কিমি প্রবাহিত হলো? 885 কিমি। তারপর এটা কিন্তু ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, সেটা আমি প্রথম স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এই যে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে বললাম যে এই পর্যন্ত আমাদের ভারতের প্রবাহ 885 কিমি, তার আগে 1200 কিমি প্রবাহিত হয়ে এসছে। তারপর কিন্তু বাঁক নিয়ে এটি বাংলাদেশে ধুবড়ির কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে এই অংশটি।
এবং এই জায়গা থেকে এই জায়গাটি বাংলাদেশের মধ্যে যখন প্রবাহিত হয়েছে তখন তার নাম হয়েছে যমুনা। এর নাম যমুনা। তাহলে এটাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যদি মনে রাখো তাতে অসুবিধা নেই। তাহলে এটার নাম হলো যমুনা। এরপর যমুনা এসে দেখো এই দিক থেকে যে পদ্মা এসেছিল তার সঙ্গে মিশেছে। পদ্মা কার উপর শাখা নদী? আমাদের গঙ্গার শাখা নদী। যখন এইখানে মিলিত হয়েছে তারপর এই যে গঙ্গার শাখা নদীর সাথে নাম হলো পদ্মা। এবার সব শেষে দক্ষিণ দিকে নাম গিয়েছে মেঘনা। তারপর এই মিলিত প্রবাহ যখন দক্ষিণ দিকে এসে এখানে বঙ্গোপসাগরে মিশেছে তখন তার নাম হয়ে গেছে মেঘনা। এটা মেঘনা। তাহলে একটা ব্যাপার দেখো, তাহলে যখন ব্রহ্মপুত্র প্রথম উৎপত্তি লাভ করেছিল সাংপো, তারপর দিহং, দিবং, তারপর লোহিত, তারপর ভারতবর্ষের নাম হলো ব্রহ্মপুত্র। তারপর ব্রহ্মপুত্র যখন এখানে বাংলাদেশে প্রবেশ করলো এই জায়গা দিয়ে, প্রবেশ করার পর এর নাম হয়ে গেল যমুনা। যমুনা এখানে এসে পদ্মার সঙ্গে মিশলো, মিশে এই জায়গাটায় তারপর এখান থেকে যখন এই দিক দিয়ে প্রবাহিত হলো বঙ্গোপসাগরে তখন তার নাম হয়ে গেল মেঘনা। তাহলে একটা নদীরই কিন্তু এক এক জায়গায় এক এক নাম। আমাদের ভারতবর্ষে তার মধ্যে মূলত ব্রহ্মপুত্র নামেই পরিচিত। এবং এই ব্রহ্মপুত্রের অধিকাংশটা কিন্তু আমি আগেই বলেছি যে তিব্বতের মধ্যে রয়েছে, যেটা 1200 কিমি। আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে 885 কিমি। তাহলে এগুলোও এখান থেকে মনে রাখার মতো পয়েন্ট, তোমরা কিন্তু এটা মনে রাখবে। আর সিন্ধু তো আমি পড়িয়ে দিয়েছি। এবার দুটোর মধ্যে জাস্ট মনে রাখার জন্য তোমরা এটাও একটা স্ক্রিনশট রাখতে পারো যে এখান থেকেও তোমরা কিন্তু অনেকটা ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তাহলে সিন্ধুর উৎপত্তিস্থলে বলে দিয়েছি, ব্যাখ্যাও করে দিয়েছি এর আগে। ব্রহ্মপুত্র উৎপত্তিস্থল, এর মোহনা, এরও মোহনা বলে দিয়েছি। তাহলে এর মোট দৈর্ঘ্য আর এর মোট দৈর্ঘ্য এখানেও বলে দিয়েছি। তাহলে প্রবাহিত অঞ্চল কোন কোন জায়গা দিয়ে গেছে, তিব্বত হয়ে, ভারতে হয়ে, তারপর পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগরে পড়েছে। আর এ তিব্বত হয়ে, ভারত হয়ে বাংলাদেশে পড়েছে। এও কিন্তু তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, এও তিব্বত থেকে। আর এর নাম হয়েছে সিন্ধু। আর এর নাম প্রথমে সাংপো, তারপর দিহং, দিবং, লোহিত, ব্রহ্মপুত্র, যমুনা, শেষে গিয়ে মেঘনা। প্রথম থেকে এর আগের যে ক্লাসগুলো যারা করে নিয়েছো, মানে এর আগের স্লাইডগুলো যারা দেখে নিয়েছো তাদের কাছে কিন্তু এগুলো অলরেডি পড়া হয়ে গেছে। তোমরা অলরেডি উত্তর করলেও এখান থেকে পারবে। তাহলে এই যে তিনটে নদী আমরা পড়লাম, এই তিনটে নদী হচ্ছে উত্তর ভারতের প্রধান তিন নদী। কি কি? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এখান থেকে যা প্রশ্ন আসুক, এর বাইরে কিচ্ছু প্রশ্ন আসবে না। যা আসবে আমি অলরেডি সেগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা ক্লাসটা মন দিয়ে করলে এখান থেকে যা যা প্রশ্ন আসবে তোমরা, আমি নিশ্চিত এখান থেকে যা যা প্রশ্ন আসবে তোমরা পারবে। আর এটা তাও যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেটা ক্লারিফিকেশন করে দেবো। এবার আমরা দক্ষিণ ভারতের নদ নদী কিছু দেখে নেব। এগুলো অলরেডি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম। তাহলে এটা আমি আর নতুন করে কিছু বলছি না, এগুলো তোমাদের পড়া হয়ে গেছে। ব্রহ্মপুত্র আমি এইমাত্র ব্যাখ্যা করে দিলাম, তাহলে এটাও তোমরা অলরেডি পড়ে নিয়েছো। দেখো ব্রহ্মপুত্রের গতিপথ, তো এটা নিয়েও আমি আর নতুন করে কিছু বলছি না। এবার আমরা পড়বো দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে দক্ষিণ ভারতের নদ নদীকে দেখো আমরা আবার দুভাগে ভাগ করেছি, একটা পশ্চিম বাহিনী নদী আর একটি পূর্ব বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদী কোনগুলো আর পূর্ব বাহিনী নদী কোনগুলো সেটা একবার দেখে নিই। দেখো এটাকে আমাদের ভারতবর্ষের যদি মূল অংশরূপে আমরা দেখি, তাহলে এর মধ্যে কিছু নদী আমরা দেখব, এখানে যে নদীগুলো তোমরা দেখছো তার সবটাই কিন্তু পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। পশ্চিম থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে এসছে। তাহলে যে নদীগুলো ভারতবর্ষে পূর্ব দিকে প্রবাহিত হবার পর মূলত বঙ্গোপসাগরে এসে মিশেছে বা পড়েছে, তাদেরকে আমরা বলবো ভারতের পূর্ব বাহিনী নদী। আর আরও কিছু নদী আমরা দেখতে পাবো যেগুলো ভারতের মধ্যভাগ থেকে উৎপত্তি লাভ করেছে, এইরকম জায়গা থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, যদিও তার সংখ্যা কম,
প্রবাহিত হয়ে আরব সাগর বা এখানে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, তাদেরকে আমরা বলবো ভারতের পশ্চিম বাহিনী নদী। তাহলে আমরা ভারতের নদ নদীকে এখানে কভাগে ভাগ করলাম, দুভাগে, একটি পশ্চিম বাহিনী, একটি পূর্ব বাহিনী। তাহলে পশ্চিম বাহিনী যে নদী, তার দেখো আরব সাগর বা যে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, এইমাত্র আমি তোমাদেরকে ম্যাপে দেখালাম। এবং এই অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কি? নর্মদা, তাপ্তি। আর পূর্ব বাহিনী নদী বঙ্গোপসাগরে পড়েছে, কোথায় সেটাও আমি ম্যাপে একটু আগে তোমাদেরকে দেখালাম। এর উদাহরণ কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এরা চারজন হচ্ছে প্রধান পূর্ব বাহিনী নদী। এবার দক্ষিণ ভারতের নদ নদীকে আমরা দুভাগে ভাগ করলাম। এবার এই দুভাগেই আমাদেরকে কিন্তু পড়তে হবে। চলো সেটা আমরা ভালোভাবে পড়ে নিই। তাহলে প্রথম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। যে নদীগুলো বললাম যে ভারতবর্ষের মধ্যভাগ থেকে উৎপত্তি লাভ করেছে। একটা জিনিস তোমরা খেয়াল করবে যে ভারতের যতগুলো পশ্চিম বাহিনী নদী রয়েছে তারা কিন্তু ভারতের মধ্যভাগ থেকে উৎপত্তি লাভ করেছে, করার পর পশ্চিম বাহিনী হয়েছে এবং সবশেষে আরব সাগর বা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। এবার তার মধ্যে প্রধান নদী কোনটি? সেটা হচ্ছে এর নাম কি? নর্মদা। তাহলে নর্মদা এইরকম একটি জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। এর নাম কি? মহাকাল পর্বতের অমরকণ্টক পর্বতশৃঙ্গ। তোমরা কি করবে? এই যে আমি পয়েন্ট করে দিলাম, এই জায়গাটা একটা অ্যারো দিয়ে এখানে এই অংশটা লিখে দেবে যে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। করার পর দেখো কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে, তাই নাম হচ্ছে পশ্চিম বাহিনী নদী। গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এই খাম্বাত উপসাগর কিন্তু আরব সাগরের একটি অংশ। তাহলে এর উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ, সেটি মহাকাল পর্বতের। আর মোহনা এই অংশটা, মোহনার কি নাম? খাম্বাত উপসাগর, যেটি আরব সাগরের অংশ। মোট দৈর্ঘ্য কত? দেখো 1310 কিমি। বৈশিষ্ট্য কি? এটি একটি সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। গ্রস্ত উপত্যকা কি আশা করছি তোমরা জানো, না জানলে যদি জানার ইচ্ছা থাকে তোমরা ভিডিও এখানে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই পরের ক্লাসে সেটা নিয়ে আসবো। গ্রস্ত উপত্যকা কি? এখানে সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত রয়েছে এবং তার মাঝে একটি গ্রস্ত উপত্যকা তৈরি করেছে এবং সেই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে এই নদীটি পশ্চিম বাহিনী হয়ে এই রকম একটি জায়গা যেটা আরব সাগরের অংশ, খাম্বাত উপসাগর, সেখানে এসে পড়েছে। তাহলে এটা হচ্ছে নর্মদা। আর প্রধান উপনদী, এই দু একটি উপনদীর নাম তোমরা মনে রাখবে, একটা হিরণ, বন্যা, কোলার, এগুলো হচ্ছে নর্মদার প্রধান উপনদী। আচ্ছা তোমরা কাজ করতে পারো, তোমরা যদি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে দেখো নর্মদা এখানে যা যা ইনফরমেশন আছে এখান থেকে পেয়ে যাবে। এর গতিপত্র পেয়ে যাবে, উৎপত্তি স্থান পেয়ে যাবে, মোহনাও পেয়ে যাবে। এবং এটা তোমাদের কিন্তু খুব কাজে দেবে এরপর নোটস তৈরি করার সময়। তো এটা তোমাদের প্রথম আমরা পশ্চিম বাহিনী নদী পড়লাম। এবার আমরা দ্বিতীয় একটি পশ্চিম বাহিনী নদী পড়ে নিই। তাহলে দ্বিতীয় আমরা যেটা পড়বো তাপি বা তাপ্তি। তাপি বা তাপ্তি কোথায়? তাপি নদী বা তাপ্তি নদী, দেখো উৎপত্তি স্থান আমি বলে দিয়েছি, আগেরটা যা ছিল এই একই রকম। এটি মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি। আগেরটা কিন্তু ওর থেকে একটু আলাদা। তাহলে এটি মুলতাই উচ্চভূমি এরকম একটি জায়গায় রয়েছে, তাহলে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। তোমরা এটাকেই এখানে লিখে দেবে যে উৎপত্তি হচ্ছে মহাদেব পর্বতের মুলতাই। তারপর দেখো মূলত পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হবার পর এখানে এসে খাম্বাত উপসাগর, আরব সাগরের যেটি অংশ, এই যে সেখানে প্রবাহিত মিশেছে। তাহলে এটা হচ্ছে মোহনা। এগুলো কিন্তু এই জন্য মনে রাখা দরকার, কারণ এখান থেকে ম্যাপ পয়েন্টিং থাকতে পারে, যে কোনো একটি নদী ম্যাপ পয়েন্টিং থাকবেই। তাহলে তোমাদের কিন্তু এর অবস্থানটাও জেনে রাখা দরকার। এই যদি ম্যাপের অবস্থানটা জেনে নাও, উৎপত্তি কোথায়, মোহনা কোথায়, তাহলে যেমন এই নদী সম্পর্কে ডিটেলস তোমরা লিখতে পারবে। একইভাবে যদি ম্যাপ পয়েন্টিং আসে তাহলে কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে এবং মুখস্থ করার প্রয়োজন নেই। বারবার আমি বলছি, তোমরা যারা জিওগ্রাফি পড়ো কাইন্ডলি কেউ মুখস্থ করো না। জিওগ্রাফি মুখস্থ করার ব্যাপার নয়, এটা কিন্তু পুরোপুরি বোঝা এবং ডায়াগ্রামের ব্যাপার। ডায়াগ্রাম মনে থাকলে জিওগ্রাফি মনে থাকে। যাই হোক, তাহলে এই টোটাল দৈর্ঘ্য কত? 730 কিমি। গতিপথ কি? নর্মদা নদীর দক্ষিণে সমান্তরালভাবে গ্রস্ত উপত্যকা প্রবাহিত। আমি নর্মদা নদী আগেই পড়ালাম, তাহলে এটা হচ্ছে নর্মদা নদী। দেখো তাহলে ঠিক তার সমান্তরালে এখান থেকে উৎপত্তি লাভ করেছে। কোন জায়গা? মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে তার সমান্তরালে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিক যাওয়ার পর এদিকে গিয়ে খাম্বাত উপসাগর, যেটি আরব সাগরের অংশ, সেখানে পতিত হয়েছে। প্রধান কয়েকটি উপনদী কি কি? পূর্ণা, গিন্না, বৌরি, এগুলো হচ্ছে প্রধান কয়েকটি উপনদী।
তাহলে এটাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তাপ্তি সম্পর্কে তোমাদের ডিটেলস একটি ধারণা থেকে যাবে। আচ্ছা, আমরা পরের নদী যাই। এবার আমরা পড়ব পূর্ব বাহিনী নদী। তাহলে দুটো মূল পশ্চিম বাহিনী নদী পড়ে নিলাম। এবার আমাদের মূল পড়ার বিষয় হচ্ছে পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে মহানদী। তাহলে আমি আগেই তোমাদেরকে ম্যাপে দেখিয়েছিলাম যে পূর্ব বাহিনী নদী আমাদের ভারতবর্ষের ম্যাপের, আমাদের ভারতবর্ষের যে ম্যাপ আমরা যদি দেখি, তাহলে এই জায়গায় রয়েছে, দেখো এই জায়গায় একটি পর্বতশ্রেণী, তার নাম কি? পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট এই যে পূর্ব বাহিনী যে নদী দেখতে পাচ্ছ, দুই একটি ছাড়া ম্যাক্সিমাম নদী কিন্তু এই পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে গেছে, গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে পূর্ব দিকে পূর্ব বাহিনী যত নদী গেছে তার বেশিরভাগ অংশই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার কোনো না কোনো অংশ থেকে উৎপত্তি লাভ করেছে, দুই একটি ছাড়া। তাই এটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে যে পশ্চিমঘাট পর্বত থেকেই মূলত পূর্ব বাহিনী নদীগুলো উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে গিয়ে তাদের মোহনা তৈরি করেছে। চলো এবার আমরা ডিটেলস পড়ে নিই। তাহলে এটা হচ্ছে মহানদী। মহানদী উৎপত্তি কোথায়? ছত্তিশগড়ের সিয়াওয়া উচ্চভূমি থেকে। তাহলে সিয়াওয়ার উচ্চভূমি কোথাও আছে, কোথাও সিয়াওয়া উচ্চভূমি যেটা হোক, তাহলে তোমরা কি করবে, এই জায়গাটা পয়েন্ট করবে, করে লিখে দেবে ছত্তিশগড়ের সিয়াওয়া উচ্চভূমি থেকে। মোহনা কোথায়? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তার উৎপত্তি মোহনা দুটোই আমরা পেয়ে গেলাম। টোটাল দৈর্ঘ্য 857 কিমি। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা লিখে দেব 857 কিলোমিটার। এইটুকু তোমাদের কাজ। এটা করার পর তাহলে এর প্রধান উপনদী কী কী? শিবনাথ, ইব, মান্ত, হাসদো, এগুলো হচ্ছে প্রধান উপনদী। তাহলে এইভাবে তোমরা মহানদী মূলত পড়বে এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো যাই হোক, এবার আমরা পরের নদীটা পড়ে নিই। পরের নদী হচ্ছে গোদাবরী, ভীষণ ইম্পর্টেন্ট নদী দক্ষিণ ভারতের। তাহলে গোদাবরী এইবার পশ্চিমঘাট পর্বত চলে এলো। এই যে পশ্চিমঘাট পর্বত থেকে বলেছিলাম ম্যাক্সিমাম নদীগুলো উৎপত্তি লাভ করেছে। এবার আমরা এখান থেকে যতগুলো পূর্ব বাহিনী নদী পড়বো সবগুলোই দেখবে পশ্চিমঘাট পর্বতের কোনো না কোনো পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। তার মধ্যে প্রথম যে নদীটা আমরা পড়ছি সেটা গোদাবরী। তাহলে পশ্চিমঘাট পর্বতের ত্রম্বক উচ্চভূমি থেকে বা পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো এইটা, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। তারপর এটি পূর্ব দিকে গেছে, যার পর বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ত্রম্বক পর্বতশৃঙ্গ। মোহনা কোথায়? বঙ্গোপসাগর। যদি ম্যাপ পয়েন্টিং আসে তোমরা কিন্তু এইভাবে একটি অ্যারো চিহ্ন দিয়ে দেখাবে। অ্যারো চিহ্নটা কোন দিকে দেবে? যে মোহনাটা কোন দিকে নির্দেশ করছে সেই দিকে। তাহলে টোটাল দৈর্ঘ্য সাধারণত কাজে লাগে না, তবু তোমাদের ইনফরমেশনের জন্য আমি দিয়ে রেখেছি, তোমরা জেনে নিতে পারো। 1465 কিলোমিটার। আচ্ছা, এটি কিন্তু দক্ষিণ ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তবে এটা নিয়ে বিতর্ক আছে যে দক্ষিণ ভারতের গঙ্গা অ্যাকচুয়ালি গোদাবরী না কাবেরী। যদি গোদাবরীর উল্লেখ না থাকে, শুধু কাবেরীর উল্লেখ থাকে, মানে ধরো তোমাকে প্রশ্ন দিল যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে, সেখানে তোমাকে 4টি অপশান দিল। 4টি অপশানের মধ্যে যদি দেখো যে গোদাবরী নেই, কাবেরী আছে, তাহলে কাবেরী করে আসবে, আর গোদাবরী থাকলে তাহলে গোদাবরী করবে। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সাধারণত গোদাবরীকে, তবে মতান্তর রয়েছে। কেউ কেউ বলে থাকেন দক্ষিণ ভারতের পবিত্র নদী যেহেতু কাবেরী, তাহলে কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। তো এটা আশা করছি তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো। এবার এর প্রধান উপনদীগুলো আমি নাম লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে, তাহলে তোমাদের গোদাবরী সম্পর্কে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। পরের যেটা নদী আমরা পড়বো কৃষ্ণা। এটাও কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা। আমি বলেছিলাম বারবার যে দক্ষিণ ভারত থেকে যতগুলো নদী পূর্ব দিকে গেছে তার ম্যাক্সিমামটাই পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে এটা কি? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো এখানে আছে, তাহলে তোমরা এটা মার্ক করবে, করে এটা এখানে লিখে দেবে যে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপর দেখো পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই যে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে বঙ্গোপসাগর হচ্ছে এর মোহনা। উৎপত্তি কোথায়? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর পর্বতশৃঙ্গ। তাহলে এটা হচ্ছে গোদাবরী, কৃষ্ণা। টোটাল দৈর্ঘ্য তোমাদের সাধারণত কাজে লাগে না, তবে এক্সট্রা পয়েন্ট হিসাবে লিখে রাখতে পারো 1290 কিমি। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে দেখো, মহারাষ্ট্র, প্রথমেই মহারাষ্ট্র, তারপর কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবার পর তারপর কিন্তু এটি এই যে দেখো আমি লিখেই দিয়েছি, এই যে মহারাষ্ট্র, তারপর কর্ণাটক, তেলেঙ্গানা
এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে এসে মিশেছে। তাহলে রাজ্যগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর প্রধান উপনদী কী কী? ভীমা, তুন্দ্রভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। তাহলে এগুলো হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী। এর মধ্যে ভীমা এবং তুঙ্গভদ্রা এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই দুটো নাম অন্তত তোমরা মনে রেখো। তাহলে এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে কৃষ্ণা নদীর সম্পর্কে সমস্ত ডিটেলস, এবং যদি এখান থেকে ম্যাপ পয়েন্টিং আসে সেটাও তোমরা করতে পারবে। আমরা পরের নদী চলে যাব। আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের নদী, সেটা হচ্ছে কাবেরী। তাহলে কাবেরী ওই যে আবার সেই পশ্চিমঘাট পর্বত, দেখো পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, যেটি কর্ণাটকে। তাহলে এরকম একটি পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, এটা তোমরা মার্ক করে দেবে। এবার বঙ্গোপসাগর দেখো, এদিক যে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর এখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে। তাহলে বঙ্গোপসাগর হচ্ছে কাবেরী নদীর মোহনা। আর উৎস কোথায়? এই যে এই জায়গাটা পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বতশৃঙ্গ। তারপর কোন দিকে গেছে? আমরা জানি এটা ইস্ট, মানে পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। তাহলে টোটাল দৈর্ঘ্য 805 কিমি। উপনদীগুলো আমি লিখে দিয়েছি, দেখো হেমাবতী, শিমসা, ভবানী, কাব্যানী, এগুলো মনে রাখতে পারো। বিশেষত্ব কি? শিবসমুদ্রম জলপ্রপাত এই নদী গতিপথের সৃষ্টি হয়েছে। আর একটি বৈশিষ্ট্য আমি বারবার বলছি, মতান্তরে কাবেরীকেও কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবার কাবেরীকে কেন বলা হয়? বলা হয় যে কাবেরী নদী গঙ্গা নদীর মতোই পবিত্র নদী, তাই কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। অন্যদিকে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা কেন বলা হয়? কারণ গোদাবরী হচ্ছে উত্তর ভারতের যেমন প্রধান নদী, দীর্ঘ নদী হচ্ছে গঙ্গা, তেমন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। তাই সেই হিসাবে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে যদি পবিত্রতার দিক থেকে ধরা হয় তাহলে কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, আর যদি দৈর্ঘ্যের দিক থেকে বা বৃহৎ নদী হিসাবে ধরা হয় তাহলে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে আশা করছি দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরীকে কেন বলে বা গোদাবরীকে কেন বলে বা দুটো নিয়ে কেন বিতর্ক রয়েছে সে সম্পর্কে তোমরা জানতে পারলে। আচ্ছা, এরপরে আমরা আর একটা স্লাইড আছে, আমি একটু দেখিয়ে দিই। আজকে ক্লাসটা একটু লং হয়ে গেল তোমাদের জন্য, কিন্তু একটা ক্লাসের মধ্যে আমি কভার করার চেষ্টা করলাম আর কি নদ নদীগুলো। এবার আমি প্রত্যেকটা সারসংক্ষেপ করে দিয়েছি, কিছুটা তুলনামূলক আলোচনা করে দিয়েছি। আর দুটো নদীর বা উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কী সে সম্পর্কে আমি আলাদা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেটা আরও ডিটেলস আমরা আলোচনা করব। আজকে তবু সামান্য একটু অংশ, যেহেতু তোমরা দুটো অংশই পড়ে নিলে, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, তাহলে এ সম্পর্কে তোমরা কিন্তু মানে মনে রাখতে পারবে। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে উত্তর ভারতের যে নদ নদী তারা মূলত উৎপত্তি ঘটেছে হিমালয় পর্বতমালা থেকে। তাহলে হিমালয় পর্বতমালা সারা বছর বরফ থাকে, সেই বরফের জলে পুষ্ট, ফলে সারা বছর কিন্তু এই নদীতে জল থাকবে। তাহলে আমি এখানে লিখে নিয়েছি হিমালয়ের বরফাবৃত পর্বতশৃঙ্গ থেকে উত্তর ভারতের প্রধান 3টি নদীর উৎপত্তি। আর দক্ষিণ ভারতের উপদ্বীপীয় মালভূমি বা ওই দাক্ষিণাত্য মালভূমি থেকে যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। আর পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু এমন কিছু উঁচু নয় যে যার জন্য সেখানে বরফ জমবে, ফলে এরা কিন্তু সবাই বৃষ্টির জলে পুষ্ট। আচ্ছা, প্রকৃতি কি? বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী, মানে সারা বছর জল থাকে। আর দক্ষিণ ভারতের নদ নদী কিন্তু বৃষ্টির জলে পুষ্ট, তাই শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, বয়স, উত্তর ভারতের নদ নদীগুলো নবীন বা যৌবন অবস্থা, আচ্ছা নবীন বলবে, যৌবন অবস্থা বলা নেই, কারণ নদী যৌবন অবস্থা আলাদা ব্যাখ্যা হয়। তো যাই হোক, এরা বয়সে নবীন, এরা বয়সে প্রাচীন। আর উপযোগিতা, এটা নৌ পরিবহন ও সেচ কাজের জন্য আদর্শ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ উপযোগী। যদিও এটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী, কিন্তু যেহেতু সারা বছর এই নদীতে জল থাকে না, সেক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সবসময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে জল প্রয়োজন সেটা পাওয়া যায় না। তাহলে দেখো, আমরা আজকে ভারতের নদ নদী, বিশেষ করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদী অংশটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। তাহলে আমরা কি পড়লাম একবার আমি সংক্ষেপ করে দিচ্ছি। উত্তর ভারতের নদ নদী, তার মধ্যে প্রধান 3টি নদ নদী, গতিপথ আমি ডিটেলসে বলেছি। আর দক্ষিণ ভারতের নদ নদী তাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা পূর্ব বাহিনী নদী, একটি পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে মূলত দুটো নদী ছিল, তাপ্তি আর নর্মদা। আর পশ্চিম বাহিনী নদীর মধ্যে, আর পূর্ব বাহিনীর নদীর মধ্যে আমরা মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই 4টি মূল নদী পড়ে নিয়েছি। তো আশা করছি এগুলো তোমাদের
খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে যা কিছু প্রশ্ন আসুক তোমরা অবশ্যই পারবে। আর যদিও এরপরেও কোনো কনফিউশন থাকে তোমরা পরবর্তী সময় ভিডিওতে কমেন্ট করবে, আমি নিশ্চিন্তে তোমাদের কনফিউশন দূর করব পরের কোনো ক্লাসে। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন এবারে কিন্তু সেকেন্ড সামেটিভে বা ফাইনাল পরীক্ষায় থাকতে পারে, তো তোমরা খুব গুরুত্ব দিতে পড়বে। আর অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবেই একটা নদী, তাহলে তোমরাও সেগুলো ভালোভাবে পড়বে। আর এরপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা। বড় প্রশ্ন হিসাবে প্রায়ই কিন্তু মাধ্যমিকে আসে, তাহলে মাধ্যমিকে আসলে কি করে লিখবে, কি করে সহজে মনে রেখে লিখতে পারবে মুখস্থ না করে, সেই সম্পর্কে আমার পরবর্তী ক্লাস থাকবে। তো সেই ক্লাসটা সবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট।